এখানে আমার জন্য চা বসিয়েছি, আর কালকে রাতে যে টক দই বসিয়েছিলাম এখন ফ্রিজে রাখবো। এই যে দই বসে গেছে। গরমকালে না দই খুব সুন্দর বসে, টক দই। শীতকালে একটু অসুবিধা হয়। একদিন বসিয়েছিলাম, একটুও বসেনি, পুরো দুধ ছিল। গরমকালে এসব কোনো চিন্তা নেই। গুড মর্নিং, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 16ই মে, শনিবার। বাজে এখন সকাল 8:20। ঘুম থেকে উঠেছি 7টার সময়। 5টার সময় একবার টের পেয়েছিলাম ইন্দ্র উঠেছিল, খটর খটর দরজা খোলার আওয়াজে ঘুম ভেঙে গেছে। আর আমি তখনই বুঝেছি এই 5টার সময় ঘুম ভাঙলো মানে ব্যাস হয়ে গেল। একদম ঘুম ভেঙেছে পাক্কা 7টা বাজে। মানে চোখ খুলেছি আর ঘড়ির দিকে তাকিয়ে দেখি মানে কাটায় 7টা। আচ্ছা, এটা কী করে সম্ভব? একটু এদিকে না ওদিকে না, পুরো পাক্কা 7টা বাজে। তাকিয়ে দেখি ইন্দ্র বেরিয়ে গেছে। ওই ভোরবেলা যদি একবার ঘুম ভেঙে যায় না, ঘুমটা গভীর হয়ে যায়, টের পাওয়া যায় না। সকালবেলা উঠে দেখছি বেশ ভালো রোদের তাপ, মানে রোদ উঠেছে। এখন আবার দেখছি হালকা হালকা মেঘলা। যা গরম পড়েছিল কালকের ওই বৃষ্টি যথেষ্ট নয়। আরও যদি ঘন্টাখানেক বৃষ্টি হতো তাহলে গিয়ে ওয়েদার ঠিক হতো। যেই গরম সেই গরমই আছে। চলো বারান্দায় বসবো না, বারান্দায় কালকে একটু ঝড় বৃষ্টি হয়েছে তো একটু দেখছি বারান্দাটা বালি বালি লাগছে, তো ঝাড়পোছ ছাড়া বসা যাবে না। ঘরেই বসি, চাটা খাই, খেয়ে আমার ভিডিওর কাজ করব। ও তাতান গেছে যোগা ক্লাসে, আর ইন্দ্রও বেরিয়ে গেছে, এখন আমি ঘরে একা। এই যে কালকেরই আলু কুমড়োর তরকারি ছিল, গরম করলাম, আর আটা মাখাও ছিল, রুটি করলাম, তাতানকেও দিয়ে দিয়েছি। এটা আমার সকালের জলখাবার। রান্নাবান্নার জোগাড় করছিলাম, ঠিক আছে। আর ওদিকে আমাকে তাতান ডাকলো। কেন? আমার পাশে বসে পড়েছে এসে। অতিথি এসছে না? অতিথি এসে বসে পড়েছে, আমি পড়ছিলাম। অতিথি যখনই আসে আমি সবসময় ওদের খেতে দিই, আমার খুব ভালো লাগে। কি সুন্দর নেয় না হাত বাড়িয়ে। হ্যাঁ, একটু মানুষের মতো। একটা খাওয়া হবে, তারপর আরেকটা দিবি, না না নষ্ট করে ফেলে দেয়। হ্যাঁ, ভেঙে ভেঙে খায় আবার, কি সুন্দর মানুষের মতোই। ব্যাস, কি সুন্দর মোড়া। হ্যাঁ, এইভাবে হাত দিয়ে কি সুন্দর। যাক, ঠিক আছে। এরপরে বেশি দিলে কি বলতো, মনে নেই আগের বার ফেলে রেখে চলে গেছিল। আর বেশি, হ্যাঁ। আগের দিন যা যা বাজার হয়েছে তার মধ্যে থেকে জলসা সবজি যেটা, সেটা হচ্ছে ঝিঙে। এই ঝিঙেটা বেশি দিন থাকে না, মানে গরমকালে আর কি। দুদিন থাকতে না থাকতে কেমন যেন জল ছেড়ে দেয়, মানে পচে পচে যায় আর কি। তো তাই জন্য ঝিঙেটা বেশি দিন রাখবো না। কালকে বাজার করেছি, আজকে ঝিঙেটাই করে ফেলবো। লাল শাক এটাও রাখবো না, থাকবে না, পচে যাবে, দুদিন পরে দেখবো। এটাও বার করেছি। আর বাকি সবজি থাক, ওটা আস্তে আস্তে পরে করা যাবে। তো শাক ওখানে ধোয়া হয়ে গেছে, বাছা তো আগের দিন ইন্দ্র করেই দিয়েছিল, ধুয়ে রেখেছি। জল ঝরলেই কাটবো। আর এখন এই ঝিঙেটা কাটলাম। বেজে গেছে 12টা, বাইরে পুরো রোদ খাঁ করছে। কালকে বৃষ্টি হয়েছে, কোনো লাভ হয়নি। ওই তখন একটু হয়েছিল, আজকে আবার গরম। যাই হোক, গরম হোক যাই হোক, রান্নাবান্না করতেই হবে। এক আধ দিন সিদ্ধ ভাত চালানো যায়, রোজ রোজ হয় না। তো এখানে লাল শাক বাছা তো আগের দিনই ছিল, ধুয়ে কেটে নিয়েছি। আর এই যে অল্প একটু রসুন থেতো করে রেখেছি, রসুন ফোড়ন দেব। আর এখানে ঝিঙে কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, আলুও তাই, ঝিঙে আলু পোস্ত হবে। আর যে উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে মটর ডাল হবে। সব কাটা ধোয়া রেডি, মটর ডালও এখানে রেডি, বসাবো। চাল ধুয়ে হাঁড়িতে রেডি। এখানে মশলাও হয়ে গেছে, এই যেখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা, কারণ এখানে মাছ হবে। এই যে কাটাপোনা আজকেই সকালবেলা ইন্দ্র নিয়ে এসছে। মাছ ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছ সবার লাস্টে করব, আগে এগুলো বসাবো। এই যে একটা ডাব ইন্দ্রর জন্য আনা হয়েছিল, খেলো না, বলে কি আমরা অনেক খেয়েছি, মেয়েকে দাও, এখন ওর দরকার। হলে ও তো খেয়েছে একটা, সবাই তিনজনে। হ্যাঁ হ্যাঁ, এটা ফাটানো, এটা মুখটা একটু কাটলেই তো হয়ে যায়, এটা আবার ফাটানোর কি আছে? সব তো রেডি করেই দিয়েছে ওরা, শুধু মুখটা একটু ছাড়িয়ে নিয়েছি ব্যাস। জল ভর্তি, শ্বাস ছাড়াই আনা হয়েছে, শুধু জল।
দিয়ে উচ্ছে দিয়ে মটর ডাল হয়ে গেছে। এই মটর ডালে না একটু আদা বাটা দিয়েছি, মানে আদা ঘষে একটু থেতো করে দিয়েছি, তাহলে বেশ টেস্ট হয়। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো। এই ডালটা বেশ ভালো লাগে খেতে গরমকালে, উচ্ছে দিয়ে লাউ দিয়ে তিতর ডাল। রান্নাবান্না এখানে হয়ে গেছে। এই যে ভাত, আর এই হচ্ছে লাল শাক ভাজা, এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, এটা হচ্ছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে তিতার ডাল মানে মটর ডাল, আর আমার জন্য মাছ ভাজা রেখেছি। আমার ঝোল ভালো লাগে না, বড় মাছ তো। আর ইন্দ্রর জন্য এই যে আলু ছাড়া মাছের মাখা মাখা ঝাল, ঝাল ঝোল যাই হোক। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না কমপ্লিট। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের জায়গা, আর এদিকে তাতানকে খেতে দিয়ে দিয়েছি। সবার শেষের দিকে তোরা কিছু লাগবে না? তাহলে আমি তো শশা তো এখানে নিয়ে নেবো। আমি এখন যাবো স্নান করতে, শ্যাম্পু করবো ভেবেছিলাম, কালার করবো, কিন্তু না, আজকে না করলেও চলবে, নর্মালি শ্যাম্পু করে চলে আসি। তোমার চুল কালোই আছে গো, সাদা হয়নি। না না, এখন বুঝতে পারছিস না কালার করা, তাই প্রচন্ড চুলকাচ্ছে। এই কদিন আগে শ্যাম্পু করলাম। হ্যাঁ, আমারও চুল, মাথা চুলকাচ্ছে, ঘামে চুলকাচ্ছে। ঘামে ভালো লাগে না এই গরমের মধ্যে। রান্না বান্না কম লাগছে আজকে, যেহেতু তুমি কাজ করছো তোমার বেশি লাগছে, আমি তো বসে বসে আছি। এই গরমের মধ্যে রান্নাঘরে থাকাটা হচ্ছে সব থেকে শাস্তি, তার মধ্যে ফ্যান চালানো যায় না। কিন্তু আমাদের গ্যাসের সামনে বানাতে রান্না আমি খেতে পাচ্ছি, কত ভালো ভালো রান্না। এই গ্যাসের সামনে আগুনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটাই হচ্ছে শাস্তি। একেই তো গরম, রোদে চোখ তাকানো যাচ্ছে না, ঝলসানো। এখন স্নানটা করে আসলে শান্তি পাবো। গরমকালে হচ্ছে জল খেয়ে আর ঠান্ডা জল খেয়ে আর ঠান্ডা জল ঢেলে সব থেকে শান্তি, আর কিচ্ছু না। ভেবেছিলাম চুলে কালার করব, কিন্তু আর ইচ্ছা হলো না, ভাবলাম কি থাকি, অতটাও বাজে এখনও অবধি লাগছে না, আরও এক সপ্তাহ থাক, সামনের সপ্তাহে কিংবা 4-5 দিন বাদে আবার তো, এখন তো শ্যাম্পু প্রায় সপ্তাহে 2বার করতেই হচ্ছে, তো মাঝখানে একদিন যখন আবার শ্যাম্পু করবো তখন আবার একটু কালার দিয়ে শ্যাম্পু দিয়ে দেবো, অতটাও বাজে লাগছে না এখনও পর্যন্ত। আর আমার না চুলের সামনের দিকে সাদা, আর এই সাদাটা আজকে থেকে না, আমার অনেক বছর আগে থেকে, মানে কি বলবো, তাতান তখনও ছোট, মানে আমার কি ওই 30-32 বছর বয়স থেকেই আমার চুলের পাক ধরা শুরু করে দিয়েছে অলরেডি। তো এইটা না আমি আমার মার ধাঁচ পেয়েছি। আমার বাবুর অনেক বেশি বয়স পর্যন্ত চুল কালো ছিল, এখন সাদা ধরেছে, তাও অতটাও না। আমার মার যত বেশি সাদা, আমার বাবুর ততটাও না। আমার বাবুর অনেক বেশি বয়সে চুলে পাক ধরেছে, কিন্তু আমার মাকেও দেখেছি একদম অল্প বয়সে চুলে পাক ধরেছে। এই আমারও সেম তাই, অনেক অল্প বয়স থেকেই চুলে পাক ধরা শুরু করেছে আর কি। তাই জন্য কালার করে চুলটা একটু মেনটেন করতেই হয়, নাহলে খুবই বাজে লাগে। যদি এমন হতো পুরোটাই চুল সাদা, আমি দেখেছি এরকম অনেক বয়স্ক মহিলাকে পুরো চুল সাদা, তার মধ্যে থেকে সিঁদুর পরে লাল টিপ পরে ভীষণ ভালো লাগে, কিন্তু ওরকম তো হবে না, কাঁচা পাকাটা না বেশি বাজে লাগে আরও। তো আর সামনের দিকে চুলগুলো একটু বেশি সাদা পড়ে, তার জন্য আরও বেশি বাজে লাগে, কালার না করলেও চলে না। তো যাই হোক, এখন অবধি যা আছে থাক, পরে কালার করব। আর এখন এই জামা কাপড়গুলো তুললাম বারান্দা থেকে। এখন বাজে রাত 9টা। সন্ধ্যে থেকে সেই যে দুপুরবেলা ব্লগ শেষ করেছি, আর তোমাদের সামনে আসেনি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, ঘুমিয়েছি, ফ্রেশ হয়ে টুকটাক ঘর বাড়ি একটুগুলো গুছিয়েছি। সন্ধ্যাবেলা তো তেমন একটা গোছানোর কাজ থাকে না, একটু বিছানাগুলো ঠিক করাই আর কি। আর জামা কাপড় আমি দুপুরবেলা যখনই তুলি তখনই আমি ভাঁজ করে নিই, রাখি, সন্ধ্যাবেলার জন্য ফেলে রাখি না। তারপরে সন্ধ্যাবেলা একটু হেঁটেছি এই ঘরের মধ্যেই, অ্যালার্ম দিয়ে ঘড়ি ধরে আধা ঘন্টা হেঁটেছি। এখন আমি আর ওই আনুষ্ঠানিকভাবে মানে অনুষ্ঠান করে ছাদে গিয়ে রেডি হয়ে হাঁটা ওরম পারবো না, কারণ এই যে ঘরের মধ্যেই আধা ঘন্টা হেঁটেছি না, পায়ের তলা দুটো জ্বালা করছে, পায়ের তলায় ওই গুফোগুলো রয়েছে ব্যথার জন্য, তো সেরকমভাবে হাঁটতে পারি না। ওই ঘরের মধ্যেই যখন একটু সময় পাবো তখন একটু হেঁটে নেব। তো এই আধা ঘন্টা হেঁটেছি, হেঁটে পুরো ঘেমে চেমে গেছি। বারান্দায় একটু ফ্যান চালিয়ে বসেছিলাম, রাস্তার লোকজন দেখছিলাম। তারপরে একটু আগে জাস্ট ইন্দ্র ঢুকলো, ও তো দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো, ও এখন ঢুকলো, ঢুকে বললো চা বসাও। তো এখন চা বসিয়েছি, আমার জন্য একটু বসালাম, সন্ধ্যাবেলা আমিও চা খাইনি। আর তাতানকে নিচে পাঠিয়েছি, মার জামা কাপড়গুলো তো শুকিয়ে গেছে, ভাঁজ করে ফেলেছি, তো বললাম দিয়ে আয়, ঘরে থাকা এখানে ওনে রাখবো, তার থেকে দিয়ে আয়। তো ও গেছে দিতে, অনেকক্ষণ হয়ে গেছে, ওনে নিচে গল্প করছে। তো চলো চাটা খাই, আর তারপর দেখি এই যে দুপুরের সব ডাল ঝিঙালু পোস্ত বাইরেই রেখেছি, এখন দেখি কে কী খায়, পরে আগে চাটা খেয়ে। কথা বলে সবে চা পাতা দিয়েছি, চাটা ছাঁকতে যাব। আর এই বাটিটা, চায়ের বাটিটা এত বাজে গ্যাসের মধ্যে, মানে এটার না
গোলটা ছোট, গোলটা আর এইটা উঁচু। যদি এইটা পাতলা হয়ে গোলটা একটু বড় হতো তাহলে ভালো হতো। গ্যাসের মধ্যে বসালেই না এরকম উল্টে উল্টে পড়ে যায়, জানো তো। এই যে মনে করে এই যে বসিয়েছি, এই একটু আগে হ্যান্ডেলটা লাগলো আর পুরো এরকমভাবে কাত হয়ে এরম হয়ে যায়, একটুখানি এদিক ওদিক হলেই এরম হয়ে যায়। এই যে পুরো চা সহ এরকম আজকে না, এর আগে অনেকবার হয়েছে। মাথাটা গরম হয়ে যাচ্ছে দেখো, এই যে পুরো এদিক দিয়ে গিয়ে এমনকি নিচেও পড়েছে। এই যে আর এই চায়ের দাগ এখন পরিষ্কার না করলে বলো তো মাথাটা গরম হয়ে যাচ্ছে। পুরো চা হয়ে গেছে, ঢালতে যাব হাতের মধ্যে হ্যান্ডেলটা লাগলো, ব্যাস পুরো উল্টে পড়ে গেল। মনে হয় কি চায়ের বাটিটা বাদ দিই, তাই করব। চায়ের বাটিটা নিয়ে যাব, এটা চেঞ্জ করে বলবো অন্য বাটি আমাকে দিন। এই যে এখানে দুপুরের মটর ডাল, ওই যে লাউ ডাল, এটা গরম করছি, দেখেছো অনেকটা রয়েছে। আমি তো খাইনি দুপুরে, মাছ দিয়ে খেয়ে নিয়েছি, ইন্দ্রও খায়নি। এই যে ঝিঙ্গালু পোস্ত গরম করছি, অনেকটাই রয়েছে। আমরা ভাত দিয়ে খাবো, আর তাতানের জন্য দুটো আটা মাখা আছে, এটা তাতানকে রুটি করে দেবো। আর আমাদের দুপুরের ভাত রয়েছে অনেকটা, আমাদের দুজনের হয়ে যাবে রাতের খাবার। কারণ কী বলতো, এই লাউ ডালে লাউ খেয়েই না পেট ভরে যায়, ভাত কম লাগে, ভাত বেশি লাগে না। এই জিনিসটা হলে ভালো যে দুপুরবেলা একটু বেশি করে রান্না করে রাখলাম, রাতে ওটা দিয়ে খেয়ে নিল। কিন্তু এরকম তো আমাদের বাড়িতে আগে ছিল না, দুপুরের খাবার রাতে খাবে না, এরকম একটা ব্যাপার ছিল। রাতে আমাকে আলাদা করে লুচি পরোটা তার সাথে কিছু একটা তরকারি এরকম করতেই হতো। তোমরা যারা আগে আমার ব্লগ দেখতে তারা জানবে। কিন্তু এখন বেশ মাসখানে কি বলতে পারো, ইন্দ্র আগে থেকে খাওয়া দাওয়ার দিক থেকে অনেকটা শুধরেছে। যে রাতেবেলা ঠিক আছে চলো এটা হলেই হয়ে যাবে, ওটা হলেই হয়ে যাবে, দুপুরে আর এটা রয়েছে থাক কিছু করতে হবে না, এটা দিয়ে খেয়ে নেবো, মানে এরকম একটা করে। কিন্তু আগে এরকম করতো না। তা যদি এরকম হতো তাহলে তো আমারই সুবিধা, দুপুরবেলা একটু বেশি করে সময় লাগলেও করে রাখলাম, ওটা দিয়ে রাত্রে হয়ে গেল। কিন্তু আগে এরকম খেতো না দুপুরের খাবার রাতে, এখন খায়। দেখ ভালো হয়েছে। তো এই ডাল তরকারিটা গরম করব, ভাত দিয়ে আমরা দুজন খাবো, আর তাতানকে রুটিটা করে দেবো। তো এখন বেশি বাজে না, 10টা 15-20 বাজে, খাওয়া দাওয়া সেরে নেবো। এই যে এই জিনিসটা বানানো হয়েছে আসলে, এই যে স্টোনগুলো না, এই যে পলা মুক্তো আর এই ব্লু জারকান, এটা তো ও আংটি হিসেবে পরতো, তো আংটিগুলো তো এখন আর নেই, অথচ পাথরগুলো দরকার পড়া, তো তার জন্য এইভাবে ব্রেসলেট বানানো হয়েছে। এই যে এরকম রূপো দিয়েই করা হয়েছে। হ্যাঁ বাজু পড়তে পারে না, আর রূপোরও যা এখন দাম, সোনার সাথে সাথে পাল্লা দিয়ে দাম বাড়ছে। 100 কত সামথিং, পুরোপুরি 100 না, 100-এরও বেশি, 110 ভরি। হ্যাঁ, আর এই স্টোনগুলো এইভাবে দেওয়া ভরি তো না, গ্রাম সরি, হ্যাঁ 110 গ্রাম, আমি ভরি বলছি কেন, ভুল বললাম। এই যে খাওয়া দাওয়া সেরে গ্যাসটা একটু মুছলাম, রুটি করেছিলাম তো, আর এখানে টেবিলও মোছা হয়ে গেছে, বাসন, মোটামুটি রান্নাঘরের কাজ আমার কমপ্লিট। পুরো ঘেমে গেছি, এখন গা ধোবো, গা ধুয়ে ওই ঘরে ঢুকবো। যাই হোক, বাজে এখন 11টা 20, বেশি রাত হয়নি, তাড়াতাড়ি সারা হয়ে গেছে। আমরা যখন খেতে বসেছি তখন 10টা 20-25 হবে, কাজে আমার এদিকে সব কাজ হয়ে গেছে, গা ধুয়ে শুতে যাব। আর ইন্দ্র যেটা দেখালাম ব্রেসলেটটা, এরমভাবে পাথর দিয়ে ব্রেসলেট আমি এর আগে কাউকে পরতে দেখিনি, হয়তো অনেকে পরেছে কিন্তু আমি কাউকে দেখিনি। আমি আমার বাবুকে দেখেছি বাজুতে পরতে, মানে এইখানে বাজু বানিয়ে 2-3টে স্টোন দিয়ে বাজু বানিয়ে পরতে। অনেকে রূপো কিংবা সোনা যাই হোক আংটিতেও সবাই পরেই পাথর দিয়ে, কিন্তু এরকম হাতে ব্রেসলেট দিয়ে কখনো কাউকে পরতে দেখিনি। বুদ্ধিটা ওরই, যখন আমাদের আংটিগুলো ওর বিক্রি করা হলো, তো স্টোনগুলো তো পড়েছিল, এবার স্টোনগুলো তো দেখো দরকার লাগবে বলেই তো কেনা হয়েছিল। এবার ও বলছে তাহলে, ও তো বলছে লাগবে না, ও থাক, আবার যদি কখনো সামর্থ্য থাকে হয় তো বানাবো, নাহলে থাক, ওগুলো পরে থাক। এবার আংটি বলেছিলাম রূপোর আংটি দিয়ে করতে, তো ও বলছে না আমার ওই সোনার আংটি গেছে, আমি রূপোর আংটি দিয়ে করবো না, যদি কোনো সময় পারি তো আবার বানাবো, নাহলে থাক, স্টোন আমার পরতে হবে না। তখন মানে না স্টোনগুলো তো দরকার, তখন আমি বললাম তাহলে বাজুতে পরো, রূপোর বানিয়ে বাজুতে। বলছে না বাজুতে আমার পরতে অস্বস্তি লাগে, পরতে পারবো না। তখন ওই বুদ্ধি বার করলো, তাহলে ব্রেসলেট করে পরবো, আমাদের তাহলে পরতে পারো। তাই জন্য দোকানে গিয়ে, আমাদের পাড়ার দোকানে গিয়ে কথা বললাম যে এরকম স্টোন দিয়ে কি ব্রেসলেট করা যাবে, যাতে স্টোনগুলো স্কিনে লাগে। বলছে হ্যাঁ কেন যাবে না, হয়ে যাবে, 3টে স্টোন হয়ে যাবে। তাহলে বানাও। তো বানাতে ডিজাইন দেখতে দেখতে পছন্দ করতে করতে বেশ অনেকটা গ্রাম হয়ে গেছে, এটা 100 গ্রাম হয়ে গেছে। এবার ওর হাতে না পাতলা পাতলা দেখাচ্ছিল, ওর হাতে মানাচ্ছিল না। এবার ওর হাতে মানানসই করতে গিয়ে 100 গ্রামের ওপরে হয়ে গেছে, 110 গ্রাম। এবার ভাবো 110 গ্রাম দিয়ে যদি সোনা হতো, ওরে বাপরে বাপ, রূপো দিয়েই অনেকটা হয়ে গেছে, প্রায় কত 30-32 হাজার টাকা লেগেছে রূপো। এখন রূপোরও ভরি কত বললো,
গ্রাম 240। আমরা যখন বানাতে দিয়েছিলাম তখন 240 ছিল, এখন 280 হয়ে গেছে, 280। কাজেই 110 গ্রাম রূপো আছে, আর স্টোন তো আমার ছিলই, আর মেকিং চার্জ লেগেছে, সব মিলিয়ে আমাদের টোটাল প্রায় 30,000-এর ওপরে লেগেছে। যাক, এই স্টোনগুলো নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে ওর তো শরীরে দরকার, অথচ পড়তে পারছে না, তো যাক একটা উপায় বার করা গেছে, আর ভালোও লাগছে বেশ, কাজেও লাগবে আর ভালোও লাগছে। এটাকে এটাই কালকে অনেক দিন আগেই বানাতে দিয়েছিলাম, ওই গিয়ে বানাতে দিয়েছিল, হাতের মাপ ঠাপ সব দিয়ে এসেছিলো, তো কালকে গিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু কালকে ও ঘুমিয়ে পড়েছে বলে আর দেখাতে পারিনি তোমাদেরকে। এই জন্য আজকে শুতে যাবে তার আগে আমি বলছি দাঁড়াও আগে দেখিয়ে দিই বড়িটা, নতুন একটা জিনিস বানালে আমি দেখাবো না। তো এখন দেখি, এখন চলে গেছে শুতে, তাতান মনে হয় এখন একটু পড়তে বসবে, পরে শুবে, আর আমি গা ধুতে যাবো, দেখো আমার অবস্থা, তত্তরিয়ে ঘামছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।